হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে মিসেলেনিয়াসের আরেকটি প্র্যাকটিসের ডিসকাশন করব, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্স সমস্ত পোর্শন থেকেই 25টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ ডিসকাশন করব এবং প্রত্যেকটি ফ্যাক্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথম কোয়েশ্চেন আমাদের কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন হলো, দ্য গ্রেট বাথ সাইট অফ ইন্দাস ভ্যালি ওয়াজ ফাউন্ড অ্যাট। সিন্ধু সভ্যতার বিখ্যাত যে গ্রেট বাথ বা মহা স্নানাগার, এটি কোথায় দেখতে পাওয়া গেছে? অপশন কি কি আছে দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান এবং লোথাল। তোমরা জানো এই চারটে সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার অন্তর্গত, তাই তো। তো গ্রেট বাথ এই সাইটটি কোথায় পাওয়া গেছে? তো সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো, তাই তো। মহেঞ্জোদারোতে গ্রেট বাথ বা মহা স্নানাগার সেটি পাওয়া গেছে। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধ প্রভিন্সে অবস্থিত, তাই তো। পাকিস্তানের সিন্ধ সিন্ধ প্রভিন্সে অন্তর্গত। আর এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি ইন্দাস, এটি ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি কে আবিষ্কার করেছে? আর.ডি. ব্যানার্জি। আর.ডি. ব্যানার্জি, খুব গুরুত্বপূর্ণ এটিও। আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো সাইটটি আবিষ্কৃত করেছেন, ঠিক আছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ, দেখো, মহেঞ্জোদারোকে কি বলা হয়? মাউন্ট, ডেড অফ মাউন্ট, মানে মৃতের স্তূপ, মৃতের স্তূপ, তাই তো। মৃতের স্তূপ বলা হয় মহেঞ্জোদারোকে। মহেঞ্জোদারো থেকে কি ব্রোঞ্জ ডান্সিং গার্ল পাওয়া যায়, এটিও খুব গুরুত্বপূর্ণ। ব্রোঞ্জের ডান্সিং গার্ল, ব্রোঞ্জের ডান্সিং গার্ল পাওয়া যায় মহেঞ্জোদারো থেকে। হরপ্পা, হরপ্পা সভ্যতা, হরপ্পা সাইটটি কোথায় অবস্থিত? হরপ্পা সাইটটি অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে, তাই তো। হরপ্পা সভ্যতাটি সাইট গুরুত্বপূর্ণ একটি হরপ্পা, সেটি অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে। সেটি কোথায় অবস্থিত? সেটি রবি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা হলো রবি নদীর তীরে অবস্থিত। এটি কে আবিষ্কার করে? এটি আবিষ্কার করে দয়ারাম সাহানি, এটি আবিষ্কার করে দয়ারাম সাহানি। কত সালে বলো? 1921, তাই তো, 1921। আর মহেঞ্জোদারো 1922। আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো 1922 আর হরপ্পা 1921, ঠিক আছে। কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি। কোথায় অবস্থিত? রবি নদীর তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে, খুব গুরুত্বপূর্ণ। লোথাল, লোথাল হলো সিন্ধু সভ্যতার ডকইয়ার্ড, একটি পোর্ট শহর, বন্দর শহর, তাই তো। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটের ভোগবা ও সবরমতী নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গানকে কি বলা হয় বলো? ব্ল্যাক ব্যাঙ্গলস। কালীবঙ্গানকে বলা হয় ব্ল্যাক ব্যাঙ্গেলস, ঠিক আছে। আর কালীবঙ্গানে কি উডেন প্লাউ পাওয়া গেছে, কালীবঙ্গানে উডেন প্লাউ পাওয়া গেছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? মহেঞ্জোদারো, তাই তো। দ্য গ্রেট বাথ বা মহাস্নানাগার, এটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। দেখো, দ্য গ্রেট বাথ is one of the most remarkable structure of Indus Valley civilization discovered at Mohenjo-daro, Sindh, Pakistan. It was built using fairly fitted bricks and waterproofed with bitumen likely used for ritual bathing. তো গ্রেট বাথ সেটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, এবং মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাকিস্তানের সিন্ধ প্রভিন্সে কিন্তু মহেঞ্জোদারো অবস্থিত। এবং এটি পোড়ামাটি এবং বিটুমেন এর প্রলেপ দিয়ে বানানো হয়েছে, যাতে এটি থেকে জল না বেরোতে পারে। তো ওয়াটারপ্রুফ করার জন্য পোড়ামাটি এবং বিটুমেন ব্যবহার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ওয়াজ দ্য আর্লি ক্যাপিটাল অফ মগধ আন্ডার বিম্বিসার? তো বিম্বিসারের আন্ডারে মগধদের প্রাথমিক রাজধানী কি ছিল? দেখো, অপশনগুলি কি কি আছে। রাজগৃহ, থানেশ্বর, মুঙ্গের, মথুরা, তাই তো। তো সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে রাজগৃহ,
তাই তো? সঠিক উত্তর হচ্ছে রাজগৃহ। বিম্বিসার তিনি হরিয়াঙ্কা ডাইনেস্টি বা হর্ষঙ্ক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কোথায় প্রতিষ্ঠাতা করেছিলেন? রাজগৃহ। তিনি গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন। তিনি গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই কিন্তু সমসাময়িক ছিলেন। বিম্বিসারের একটি উপাধি ছিল কি? সেটি সেনিয়া। বিম্বিসারের একটি উপাধি ছিল, সেটি হচ্ছে সেনিয়া। মুঙ্গেরের রাজধানী কাদের? পাল ডাইনেস্টির। মুঙ্গেরের রাজধানী হচ্ছে পাল ডাইনেস্টিদের। থানেশ্বর, সেখানে কার ডাইনেস্টি বলো? হর্ষবর্ধনের। থানেশ্বরে পুষ্যভূতি ডাইনেস্টি হর্ষবর্ধনের কিন্তু রাজধানী ছিল। মথুরাতে কার রাজধানী ছিল? মথুরাতে রাজধানী ছিল কনিষ্ক। ঠিক আছে, কনিষ্কর দুটি রাজধানী ছিল, মথুরা আর পুরুষপুর, যেটিকে এখন বর্তমানে পেশোয়ার বলা হয়। দেখো এই যে রাজগৃহ, অলসো নোন অ্যাজ গিরিরাজ, ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ কিংডম আন্ডার কিং বিম্বিসারা, দ্য ফাউন্ডার অফ দ্য হরিয়াঙ্কা ডাইনেস্টি। ঠিক আছে, ইট ওয়াজ ন্যাচারালি ফোর্টিফাইড অফ 5 hills লেটার। উদয়ন, সন অফ অজাতশত্রু, উদয়ন কে ছিলেন? অজাতশত্রুর পুত্র। শিফটেড দ্য ক্যাপিটাল টু পাটলিপুত্র। তাহলে পরে তাদের কোথায় রাজধানী হয়? পাটলিপুত্রতে। কে শিফট করে পাটলিপুত্রতে রাজধানী? পাটলিপুত্রতে রাজধানী শিফট করে অজাতশত্রুর পুত্র উদয়ন। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু আবার বিম্বিসারের পুত্র ছিলেন। ঠিক আছে, অজাতশত্রুর সময় কি হয়? বৌদ্ধ ধর্মের প্রথম কাউন্সিল কিন্তু অজাতশত্রুর সময়কালে হয়। দেখো 3 নাম্বার প্রশ্ন কি আছে? হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল ক্যাপিটাল অফ কুষাণ কিং কনিষ্ক? তার পরের প্রশ্নটাই হচ্ছে কি, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্কের প্রধান রাজধানী কোথায় ছিল? দেখো অপশন কি আছে? মুঙ্গের কি বললাম? মুঙ্গের কাদের রাজধানী ছিল? পাল ডাইনেস্টির রাজধানী ছিল, তাই তো? তারপরে দেখো পুরুষপুর হচ্ছে কনিষ্কের রাজধানী। পুরুষপুর হচ্ছে কনিষ্কের রাজধানী, খুব গুরুত্বপূর্ণ। কনিষ্কের রাজধানী হচ্ছে পুরুষপুর। পাটলিপুত্র হরিয়াঙ্কা ডাইনেস্টির উদয়ন পরে পাটলিপুত্রতে রাজধানী ট্রান্সফার করেন। ঠিক আছে, আর গৌড় বা কর্ণ সুবর্ণ, সেখানে রাজা ছিলেন শশাঙ্ক। দেখো এই যে সঠিক উত্তর পুরুষপুর, যেটির বর্তমান নাম পেশোয়ার। পুরুষপুর সার্ভড অ্যাজ দ্য প্রাইমারি ক্যাপিটাল অফ দ্য গ্রেট কুষাণ এম্পায়ার কনিষ্ক ওয়ান। মথুরা ওয়াজ হিজ সেকেন্ডারি ক্যাপিটাল ইন নর্থ ইন্ডিয়া। কনিষ্ক ওয়াজ দ্য গ্রেট পেট্রন অফ বুদ্ধিজম অ্যান্ড কনভেড দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ইন কাশ্মীর। তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কি? কনিষ্কের সময়কালে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল সেটি কিন্তু সম্পন্ন হয়, এবং সেটি কোথায় হয়? কাশ্মীরে। ঠিক আছে, এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, কে? প্রেসিডেন্ট ছিলেন বসুমিত্র। তাহলে এখানে দেখলাম কি, মথুরাও হলো কনিষ্কের আরেকটি সেকেন্ডারি ক্যাপিটাল। কোথায় অবস্থিত? সেটি নর্থ ইন্ডিয়াতে অবস্থিত। আর কনিষ্কের প্রধান যে ক্যাপিটাল সেটি কোথায়? সেটি হচ্ছে পুরুষপুর, বর্তমানে তার নাম পেশোয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্রম হুইচ প্লেস ডিড মহাত্মা গান্ধী স্টার্ট দ্য ডান্ডি মার্চ? বলছে মহাত্মা গান্ধী কোথায় থেকে ঐতিহাসিক ডান্ডি মার্চ শুরু করেছিলেন? অপশন কি কি আছে? সবরমতী আশ্রম, পুনে, নাগপুর, ডান্ডি। তাই ডান্ডি মার্চ কোথায় থেকে শুরু হয়েছিল বলেছে, কিন্তু এখানে কোথায় থেকে তিনি শুরু করেছিলেন? তো ডান্ডি মার্চ তিনি শুরু করেছিলেন কোথায় থেকে বলো? ডান্ডি মার্চ সবরমতী আশ্রম। ঠিক আছে, সবরমতী আশ্রম থেকে কিন্তু গান্ধীজি ডান্ডি মার্চ শুরু করেছিলেন। আর এই ডান্ডিতে গিয়ে তিনি লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন শুরু করেন। খুব গুরুত্বপূর্ণ, শুরু করেছিলেন কিন্তু সবরমতী আশ্রম থেকে, আর শেষ করেছিলেন ডান্ডিতে। দেখো, মহাত্মা গান্ধী লঞ্চ দ্য সল্ট সত্যাগ্রহ ডান্ডি মার্চ ফ্রম সবরমতী আশ্রম। ঠিক আছে, সবরমতী আশ্রম এটি কোথায় অবস্থিত? এটি আমেদাবাদে অবস্থিত। কবে শুরু করেছিলেন? মার্চ 12, 1930। তিনি 1930 সালের 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু করেছিলেন 78 জন ভলেন্টিয়ারকে নিয়ে। খুব গুরুত্বপূর্ণ, 78 জন ভলেন্টিয়ারকে নিয়ে গান্ধীজি গুজরাটের আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ডান্ডি মার্চ শুরু করেন, এবং 240 মাইল অতিক্রম করে তিনি 6ই এপ্রিল 1930 সালে, তাহলে শুরু করেছিলেন কবে? 12ই মার্চ 1930, এবং যাত্রা সম্পূর্ণ হয় কবে? 6ই এপ্রিল 1930 সালে
তিনি লবণ আইন ভঙ্গ করে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন তিনি কিন্তু শুরু করেন। ঠিক আছে, তাহলে কোথায় থেকে শুরু করেছিলেন? সবরমতী আশ্রম থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য হিস্টোরিক পুনা প্যাক্ট 1932 ওয়াজ সাইন্ড বিটুইন, বলছে 1932 সালের পুনা প্যাক্ট সেটি কাদের মধ্যে সাইন হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? অপশন কি কি আছে? গান্ধীজি অ্যান্ড জেএল নেহরু, সুভাষচন্দ্র বোস অ্যান্ড গান্ধী, গান্ধী অ্যান্ড আম্বেদকর, তারপর মতিলাল নেহেরু এবং ভগৎ সিং। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে গান্ধী অ্যান্ড আম্বেদকর। গান্ধী এবং আম্বেদকরের মধ্যে পুনা প্যাক্ট স্বাক্ষর হয়েছিল। দেখো, এই যে গান্ধী অ্যান্ড আম্বেদকর। দ্য পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড অন 24 সেপ্টেম্বর 1932 অ্যাট ইরাভেদা সেন্ট্রাল জেল। তখন কিন্তু গান্ধীজি ইরাভেদা সেন্ট্রাল জেলে ছিলেন এবং সেখান থেকেই বি আর আম্বেদকরের সঙ্গে মহাত্মা গান্ধীর যে সাইনটা হয় সেটা হচ্ছে পুনা প্যাক্ট নামে বিখ্যাত। দেখো, নেক্সট কোয়েশ্চেন, হু পাস্ট দ্য কন্ট্রোভার্সিয়াল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, বলছে কে কন্ট্রোভার্সিয়াল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1978 সালে চালু করেছিলেন বা পাশ করেছিলেন? তো কে করেছিলেন বলো? অপশন কি কি আছে? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড মেও। তাহলে সঠিক উত্তর কি হবে? কে পাশ করেছিলেন? এখানে দুটি ঘটনা ঘটেছিল, একটা ভাইসরয় পাশ করেছিলেন আর ঠিক তার পরবর্তী ভাইসরয় কিন্তু এটাকে রিপিল করে বা এটাকে বন্ধ করে দেয়। তাহলে কে চালু করেছিলেন? চালু করেছিলেন লর্ড লিটন। ঠিক আছে, 1878-এ চালু করেছিলেন লর্ড লিটন, আর রিপিল করেছিলেন বা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু লর্ড রিপন 1882-তে লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটি চালু করেছিলেন লর্ড লিটন সেটিকে রিপিল করেন বা সেটিকে বন্ধ করে দেন। লর্ড ডাফরিনের সময় কি হয়েছিল? লর্ড ডাফরিনের সময় আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ইন্ডিয়ান জাতীয় কংগ্রেস, সেটি কিন্তু এস্টাবলিশ হয়েছিল। তারপর লর্ড মেও, যিনি একমাত্র ভাইসরয় যাকে অফিসে হত্যা করা হয়। কোথায় হত্যা করা হয়? আন্দামানে। কে হত্যা করেন? আলী ব্রাদার্স। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। একমাত্র একজনই ভাইসরয় যাকে হত্যা করা হয়, তিনি হলেন লর্ড মেও। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন কে? লর্ড লিটন। এই প্রশ্নটা কিন্তু খুব আসে যে কে রিপিল করেছিলেন বা কে বন্ধ করেছিলেন, তখন কিন্তু লর্ড রিপন। দেখো, লর্ড লিটন, Viceroy Lord Lytton enacted the oppressive Vernacular Press Act in 1878 to curb the freedom of non-English and Indian language newspaper critical of British policies. Due to intense opposition, it is nicknamed as Gagging Act and was repealed by Lord Ripon in 1882. তাহলে লর্ড রিপন রিপিল করেছিলেন 1882-তে আর পাশ করেছিলেন লর্ড লিটন 1878 সালে। খুব গুরুত্বপূর্ণ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটি দেশীয় ভাষায় সংবাদপত্র আইন নামেও পরিচিত। ঠিক আছে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। দেখো, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড কাকোরি ট্রেন অ্যাকশন টেক্স প্লেস, বলছে কবে কাকোরি ট্রেন বা কাকোরি ষড়যন্ত্র মামলা, যে কাকোরি ট্রেন অ্যাক্সিডেন্ট সেটি হয়েছিল, কবে হয়েছিল? অপশন দেখো কি কি আছে? 1920, 1928, 1925, 1930। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর 1925। 1925 সালে HR এর সদস্যদের দ্বারা কাকোরি ট্রেন ঘটনা ঘটে। দেখো, এই যে 1925 কবে? ডেটটা 9ই আগস্ট। ডেটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় ডেট সহ কিন্তু দিয়ে দেয়, তো ডেটটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, the Kakori train action occurred on August 9, 1925 near Lucknow, organized by members of the Hindustan Republican Association. কাদের দ্বারা হয়েছিল? তাহলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA। ঠিক আছে, কারা কারা ছিলেন সেখানে? রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে, তাহলে কবে হয়েছিল? 1925 9th অগস্ট। ডেটটাও কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ ডেটটিও। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু স্টার্টেড দ্য মারাঠি নিউজ পেপার কেশরী, কে মারাঠি
যে নিউজ পেপার মারাঠি ভাষাতে আর কি, কেশরী নিউজ পেপারটি চালু করেছিলেন? দেখো অপশন কি কি আছে। অপশন আছে বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অ্যানি বেসান্ত, জি কে গোখলে। দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বিজি তিলক, তাই তো। বাল গঙ্গাধর তিলক তিনি কেশরী সংবাদপত্রটি মারাঠি ভাষায় চালু করেছিলেন। তিনি আরেকটি সংবাদপত্র চালু করেছিলেন, সেটি কি? মহারাট্টা। এটি কিন্তু ইংলিশ ভাষায় চালু করেছিলেন। ঠিক আছে, এটি কিন্তু ইংলিশ ভাষায় চালু করেছিলেন। তারপরে বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পালের দুটি গুরুত্বপূর্ণ নিউজ পেপার কি? নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, আরেকটি কি? নিউ ইন্ডিয়া, আরেকটি হচ্ছে বন্দে মাতরম। এই দুটি নিউজ পেপার কিন্তু কার? বিপিন চন্দ্র পালের। ঠিক আছে, বিপিন চন্দ্র পালের দুটি গুরুত্বপূর্ণ নিউজ পেপার হচ্ছে নিউ ইন্ডিয়া আর বন্দে মাতরম। জি কে গোখলের গুরুত্বপূর্ণ নিউজ পেপার কি বলো? হিতবাদা। এটি 1911 সালে তিনি করেন। ঠিক আছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির অফিস থেকে তিনি হিতবাদা বলে নিউজ পেপারটি 1911 সাল থেকে শুরু করেন, এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কবে এস্টাবলিশ হয়? 1905 সালে। অ্যানি বেসান্তের দুটি গুরুত্বপূর্ণ নিউজ পেপার কি বলো? অ্যানি বেসান্তের দুটি নিউজ পেপার হলো নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ, খুব গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ আর নিউ ইন্ডিয়া, এই দুটি নিউজ পেপার অ্যানি বেসান্ত চালু করেন। পরীক্ষাতে কিন্তু খুবই আসে। নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ নিউজ পেপার দুটি কে চালু করেন? অ্যানি বেসান্ত, বা অ্যানি বেসান্তের দ্বারা প্রকাশিত নিউজ পেপার হলো, খুব পরীক্ষাতে আসে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কেশরী এবং মারাট্টা, এই দুটি নিউজ পেপার চালু করেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, কেশরী চালু করেন তিনি মারাঠি ভাষায়, আর মহারাট্টা এই নিউজ পেপারটি চালু করেন তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দেখো লোকমান্য বালগঙ্গাধর তিলক, তো বালগঙ্গাধর তিলকের উপাধি কি? লোকমান্য, তাই তো। লোকমান্য বালগঙ্গাধর তিলক ফাউন্ডেড কেশরী ইন মারাঠি, কেশরী চালু করেন তিনি মারাঠি ভাষাতে, আর মারাঠা তিনি চালু করেন ইংলিশ ভাষাতে। কবে? 1881 সালে। দিস নিউজ পেপার্স বিকেম পাওয়ারফুল উইপেন্স টু অ্যাওয়েকেন ন্যাশনাল কনসিয়াসনেস অ্যান্ড ক্রিটিসাইজ ব্রিটিশ কলোনিয়াল রুল। ফেমাস স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। খুব গুরুত্বপূর্ণ তোমার বাল গঙ্গাধর তিলকের যে শ্লোকটি, তিনি যে উক্তিটি করেছিলেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট, এই স্লোগান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই স্লোগানটি কে দিয়েছিলেন, এরকম ভাবেও কিন্তু প্রশ্ন আসে। তোমরা অবশ্যই কিন্তু মনে রেখো, আর নিউজ পেপার দুটি তো অবশ্যই মনে রেখো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুইচ ইন্ডিয়ান রিভার ক্রস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস? মানে কি? ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? কোন নদী? অপশনগুলো কি কি আছে? গঙ্গা, সোন, চম্বল, মাহি। এই নদীগুলির মধ্যে কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মাহি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে মাহি। মাহি নদীটি, গুজরাটের মাহি নদীটি গুজরাট এবং রাজস্থান দুই জায়গাতে কর্কটক্রান্তি রেখাকে কিন্তু দুইবার অতিক্রম করেছে। সোন নদী, সোন নদী আমরা কি জানি? গঙ্গার উপনদী, তাই তো। এটি অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়ে গঙ্গার সঙ্গে মিশেছে পাটনাতে। তারপরে গঙ্গা, সেটি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এবং ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। চম্বল, চম্বল যমুনার উপনদী, তাই তো। চম্বল হলো যমুনার উপনদী। আর কর্কটক্রান্তি রেখা, আমি তোমাদের বারবার বলেছি, কর্কটক্রান্তি রেখা আটটি মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতবর্ষের মোট কয়টি? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি দেখে নাও একবার। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও, খুবই গুরুত্বপূর্ণ এটি। গুজরাট, গুজরাট, তারপরে কি বলো? রাজস্থান, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ,
তারপরে কি বলো? ছত্তিশগড়। ছত্তিশগড়। তারপরে কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে। তারপরে ত্রিপুরার উপর দিয়ে গেছে। আর মিজোরাম। ঠিক আছে, ত্রিপুরা আর মিজোরাম। তাহলে ট্রপিক অফ ক্যান্সার কত? 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি নর্থ, তাই তো? ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ। সেটি ভারতবর্ষের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আসে কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে। দেখো, এই যে মাহি নদী অরিজিনেটস ইন দ্য বিন্ধ্য রেঞ্জ, তাহলে মাহি নদী কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে? বিন্ধ্য রেঞ্জ থেকে, মধ্যপ্রদেশের। ফ্লোজ ইনটু নর্থ রাজস্থান এবং দেন টার্ন সাউথ ওয়েস্ট থ্রু গুজরাট ইনটু দ্য গলফ অফ খাম্বাত। তারপর এটি কোথায় গিয়ে পড়েছে? গলফ অফ খাম্বাতে। ইট ইজ অনলি রিভার ইন ইন্ডিয়া দ্যাট কাটস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। একমাত্র নদী ভারতবর্ষের যেটি ট্রপিক অফ ক্যান্সারকে দুইবার ভাগ করেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। বলছে ভারত এবং চীনের মধ্যে আন্তর্জাতিক কোন সীমান্ত রেখাটি আছে? অপশনগুলো কি কি আছে দেখো। র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, 3 বিঘা করিডোর। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে ম্যাকমোহন লাইন, তাই তো? এই ম্যাকমোহন লাইন আছে ভারত এবং চীন সীমান্তে। ম্যাকমোহন লাইন আছে ভারত এবং চীন সীমান্তে। র্যাডক্লিফ লাইন আছে কোথায়? ভারত আর পাকিস্তান সীমান্তে। ভারত আর পাকিস্তান সীমান্তে। ডুরান্ড লাইন কোথায় আছে? ভারত আর আফগানিস্তান সীমান্তে। আর 3 বিঘা করিডোর কোথায় আছে? ভারত আর বাংলাদেশ সীমান্তে। ভারত আর বাংলাদেশ সীমান্তে কিন্তু 3 বিঘা করিডোর আছে। তাহলে ভারত এবং চীনের মধ্যবর্তী সীমান্তে কোন রেখাটি আছে? ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্তে ম্যাকমোহন লাইন আছে। এটিও খুব গুরুত্বপূর্ণ বর্ডার লাইনগুলো। দেখো, দ্য ম্যাকমোহন লাইন ইজ দ্য বাউন্ডারি লাইন বিটুইন দ্য northeastern region of India and China, determined during the Shimla Convention 1914, negotiated by Sir Henry McMahon. ঠিক আছে, তাহলে ম্যাকমোহন লাইন কোথায় আছে? ভারত চীন সীমান্তে। র্যাডক্লিফ লাইন সেপারেটস ইন্ডিয়া পাকিস্তান বর্ডার অ্যান্ড ডুরান্ড লাইন সেপারেট পাক আফগান, যেটি এখন বর্তমানে পাকিস্তানের আন্ডারে চলে গেছে। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে। হোয়াট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান টেরিটরি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভালো করে দেখো। বলছে সাউদার্ন মোস্ট পয়েন্টের যে ইন্ডিয়ান টেরিটরি মানে সমগ্র ভারতবর্ষ, এখানে কিন্তু মেনল্যান্ড বলেনি। আমি তোমাদের আগেও বলেছি ভারতের কিন্তু 2টি দক্ষিণতম বিন্দু আছে। একটি কি? যদি বলে মেনল্যান্ড মূল ভূখণ্ড, তখন কিন্তু আনসার হয়ে যাবে কি? কন্যাকুমারী। যদি মেনল্যান্ড বলে তখন কিন্তু ভারতের দক্ষিণতম পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। কিন্তু যদি বলে মেন টেরিটরি, ইন্ডিয়ান টেরিটরি মানে সমগ্র ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষের সাউদার্ন মোস্ট পয়েন্ট কি হয়ে যাবে বলো? সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, তখন ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা কল, এটি হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট। এটি হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট। আর কিবিথু, কিবিথু হলো ইস্টার্ন মোস্ট পয়েন্ট। কিবিথু হলো ইস্টার্ন মোস্ট পয়েন্ট, যেটি অরুণাচল প্রদেশে অবস্থিত। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি? ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে গহিরমাথা, যেটি গুজরাটে অবস্থিত। দেখো, এই যে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট তার ল্যাটিটিউড কত? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিটিউড, লোকেটেড ইন গ্রেট নিকোবর আইল্যান্ড, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান টেরিটরি। পুরো ইন্ডিয়ান টেরিটরির সাউদার্ন মোস্ট পয়েন্ট হলো ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড। এখনই তোমাদের বললাম কন্যাকুমারী হলো মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, আর ইন্দিরা কল হলো নর্দার্ন মোস্ট পয়েন্ট। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেন দেখো, মেজর ওয়েস্ট ফ্লোয়িং রিভার ফর্মিং এস্চুয়ারি ইনস্টেড অফ ডেল্টা। বলছে একটি বড় যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার পশ্চিম দিকে পড়েছে, ওয়েস্ট ফ্লোয়িং মানে যেসব নদীগুলি অ্যারাবিয়ান সিতে মিশেছে, ঠিক আছে, আর যেসব নদীগুলি বঙ্গোপসাগরে মিশেছে তাদেরকে কিন্তু বলা হয় ইস্ট ফ্লোয়িং, আর যেগুলি আরব সাগরে মিশেছে সেগুলি হলো ওয়েস্ট ফ্লোয়িং, কারণ আরব সাগর কি ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত। তো এমন একটি নদী যে ডেল্টা গঠন করেনি, ডেল্টা গঠন করার বদলে এস্চুয়ারি বা খাঁড়ি গঠন করেছে, তো এরকম নদী কি বলো? এরকম নদী হচ্ছে নর্মদা। নর্মদা, এখানে অপশন আছে মাহি, সবরমতী, চম্বল। সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা আর তার সঙ্গে হচ্ছে তাপ্তি, ঠিক আছে, নর্মদা আর তাপ্তি এই দুটি মেজর ওয়েস্ট ফ্লোয়িং রিভার, কিন্তু এরা ডেল্টা গঠন করেনি, এরা কিন্তু এস্চুয়ারি গঠন করেছে। দেখো, নর্মদা অ্যান্ড তাপি রিভার ফ্লোজ ওয়েস্টওয়ার্ডস থ্রু দ্য রিফট ভ্যালিজ বাউন্ডেড বাই দ্য বিন্দু অ্যান্ড সাতপুরা। নর্মদা কি জানি রিফট ভ্যালিতে অবস্থিত এবং বিন্দু এবং সাতপুরা রেঞ্জের মাঝে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ তথ্য, একটি প্রশ্ন আসে, নর্মদা ভ্যালি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? বিন্দু আর সাতপুরা। বিকজ দে ফ্লো থ্রু হার্ড রকি টেরেন at high speed and they do not carry large amount of sleet, thus forming estuaries rather than deltas। তো কি বলছে, তারা দ্রুত গতিতে পাথুরেময় শিলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তো সেই জন্য তারা পলি বহন করতে পারেনি, তো পলি সঞ্চিত না হওয়ার ফলে ডেল্টা বা বদ্বীপও গঠিত হয়নি। আমরা কি জানি বদ্বীপ গঠিত হয়, নদী তার উচ্চ গতিতে ক্ষয় করে, মধ্য গতিতে বহন করে এবং নিম্ন গতিতে সঞ্চয় করে, তাই তো। তো এবার নদী যদি উচ্চ গতিতে যদি পলি মাটি যদি ক্ষয় করতে না পারে বা মধ্য গতিতে যদি বহন করতে না পারে তার গতির জন্য, তাহলে সে নিম্ন গতিতে সঞ্চয় করতে পারবে না পলি মাটি, তো পলি মাটি সঞ্চিত না হলে বদ্বীপও গঠিত হবে না, তো সেই কারণে নর্মদা তাপি নদীতে কিন্তু বদ্বীপ গঠিত হয়নি। দেখো নেক্সট কি আছে, ব্ল্যাক কটন সয়েল ইন ইন্ডিয়া ইজ লোকালি টার্মড অ্যাজ। বলছে ব্ল্যাক কটন সয়েল এটিকে ইন্ডিয়াতে ভারতবর্ষে এটি স্থানীয়ভাবে কি নামে পরিচিত? কি কি আছে দেখো, অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি, রেগুর সয়েল বা রেগুর মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল আর স্যালাইন সয়েল বা লবণাক্ত মাটি। তাহলে কালো কালো তুলা মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল, যে মাটিতে তুলার চাষ খুব ভালো হয়, তো সেই মাটি কোনটি? সেই মাটি হলো রেগুর সয়েল, ঠিক আছে, রেগুর মৃত্তিকায় তুলা চাষ খুব ভালো হয়, তো সেই কারণে রেগুর মৃত্তিকাকে আরেকটি নামে ডাকা হয় কি? ব্ল্যাক কটন সয়েল। খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে ব্ল্যাক কটন সয়েল ইজ লোকালি কল্ড রেগুর সয়েল, formed from basaltic volcanic rock weathering in Deccan Trap region. It is rich in clay, iron, lime and moisture retention capacity, making it ideal for cotton cultivation। তো এখানে কি রিচ ইন ক্লে, আয়রন, লাইম এবং ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি মানে ময়েশ্চার ধরে রাখতে পারে, জল ধারণ ক্ষমতাটা বেশি, তো সেই কারণে এটি তুলা চাষের জন্য খুবই উপযুক্ত একটি মৃত্তিকা। তাহলে রেগুর সয়েল কি নামে পরিচিত? ব্ল্যাক কটন সয়েল। নেক্সট কোয়েশ্চেন দেখো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ আ স্যাংচুয়ারি ফর। বলছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কিসের জন্য বিখ্যাত একটি অভয়ারণ্য? অপশন কি কি আছে দেখো, এশিয়াটিক লায়ন, অলিভ রিডলে টার্টেল, ওয়ান হর্ন রাইনার্স, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর কি হবে? ওয়ান হর্ন রাইনার্স। কি এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি গুরুত্বপূর্ণ। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত বলো? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি কিন্তু আসামে অবস্থিত, ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। আসামে আরও কয়েকটি ন্যাশনাল পার্ক আছে, কি কি? ডিব্রু সেখোয়া, কাজিরাঙ্গা, মানস, নামেরি, রাজীব গান্ধী ওরাং আর দিহিং পটকাই। এই ন্যাশনাল পার্কগুলি কিন্তু আসামে অবস্থিত। কি কি বললাম? ডিব্রু সেখোয়া, কাজিরাঙ্গা, মানস, নামেরি, রাজীব গান্ধী ওরাং, দিহিং পটকাই, এইগুলো কিন্তু আসামে অবস্থিত। এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যেটি
একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, সেটি আসামে অবস্থিত। এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়ন কোথায় দেখা যায় বলো? এশিয়াটিক লায়ন গির ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক যেটি কোথায় অবস্থিত? যেটি গুজরাটে অবস্থিত। গির ন্যাশনাল পার্কে কিন্তু এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, এটি গুজরাটে অবস্থিত। তারপরে অলিভ রিডলে টার্টল, অলিভ রিডলে টার্টল মেনলি ভারতবর্ষের কোথায় পাওয়া যায়? উড়িষ্যার ভিতরকণিকা এবং শিমলিপাল ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। তাহলে এশিয়াটিক লায়ন কোথায় বললাম? গির ন্যাশনাল পার্ক যেটি গুজরাটে অবস্থিত, আর একশৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটি আসামে অবস্থিত। দেখো এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি কিন্তু একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পপুলেশন অফ দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসার্স, ঠিক আছে, একশৃঙ্গ গন্ডারের হ্যাবিট্যাট এখানে বা বাসস্থান এখানে কিন্তু লক্ষ্য করা যায়। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে? রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম ফান্ডামেন্টাল রাইটস বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? বলছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্পত্তির যে অধিকার সেটি ফান্ডামেন্টাল রাইট থেকে, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? দেখো অপশান কি আছে? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো। 1978-এর 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইট থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় এবং এটি 300 আর্টিকেলে এটিকে লিগাল রাইট করা হয়, ঠিক আছে। 300 আর্টিকেলে এটিকে লিগাল রাইট করা হয়। 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হয় বলো? 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে ভোটিং রাইটের যে এজ আগে 21 ছিল, 21 থেকে কমিয়ে 18 করা হয়। এটি কত সালে হয়? এটি 1989 সালে হয়, ঠিক আছে, 1989। তারপরে 73rd অ্যামেন্ডমেন্ট, 74th অ্যামেন্ডমেন্ট তোমরা জানো। 73rd অ্যামেন্ডমেন্ট হলো 1992, এটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এস্টাবলিশ হয়। আর 74th অ্যামেন্ডমেন্ট এটিও 1992, এটির মাধ্যমে মিউনিসিপ্যালিটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়। দেখো এই যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে সম্পত্তির অধিকার সেটি ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে দেওয়া হয় এবং এটিকে কনস্টিটিউশনাল রাইট বা লিগাল রাইটের অন্তর্গত করা হয়। কবে? তোমার 1978-এ 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর আর্টিকেলটি কত? 300 পার্ট 12। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু রিটস ইজ আন্ডার আর্টিকেল। বলছে হাইকোর্টের যে রিট ইস্যু করার অধিকার সেটি কত নাম্বার আর্টিকেলের অধীনে আছে, কত নাম্বার অনুচ্ছেদের অধীনে আছে? দেখো অপশানগুলো কি আছে? আর্টিকেল 32, এই আর্টিকেল 32 কিন্তু রিটের সঙ্গে যুক্ত, কিন্তু এটি সুপ্রিম কোর্টের রিটের সঙ্গে যুক্ত, ঠিক আছে। অপশন বিতে কি আছে? 76-এ কি আছে বলো? 76 আর্টিকেলে খুব গুরুত্বপূর্ণ, অ্যাটর্নি জেনারেল। আর আর্টিকেল 226 আছে কিন্তু হাইকোর্টের রিট পাওয়ার, ঠিক আছে, হাইকোর্টের রিট পাওয়ার। তারপরে 326 আর্টিকেলে ভোটিং রাইট, 326 আর্টিকেলে ভোটিং রাইট, ঠিক আছে। 226 আর্টিকেলে তাহলে কি আছে? সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের আন্ডারে রিট পাওয়ার, এবং এই রিটের মাধ্যমে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার খর্ব হলে সেখানে আমরা মামলা করতে পারি। এখানে সুপ্রিম কোর্টের অধিকারের থেকে হাইকোর্টের অধিকার একটু বেশি। কীরকম? সুপ্রিম কোর্টে আমরা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট রিলেটেড যদি আমাদের রিটের প্রয়োজন হয় তখনই আমরা মামলা করতে পারি, কিন্তু হাইকোর্টে ফান্ডামেন্টাল রাইট বাদেও আরও অন্যান্য যদি আমাদের লিগাল রাইট খর্ব হয় তাহলে কিন্তু আমরা হাইকোর্টে মামলা করতে পারি। সেটি আর্টিকেল কত? 226। দেখো, দ্য আর্টিকেল 226 empowers High Court to issue writs
for the enforcement of the fundamental right as well as ordinary legal rights, the Supreme Court issues writs under Article 32 only fundamental right. ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, হাইকোর্ট সেখানে রিট ইস্যু হতে পারে ফান্ডামেন্টাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ অর্ডিনারি লিগাল রাইট, মানে আমাদের অন্যান্য আরও সাংবিধানিক অধিকার যদি খর্ব হয় তখনও কিন্তু আমরা হাইকোর্টে মামলা করতে পারি রিটসের আন্ডারে। আর সুপ্রিম কোর্টে আমরা কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট আমাদের খর্ব হলে, মৌলিক অধিকার খর্ব হলে আমরা মামলা করতে পারি। তো কোর্টস রিট জুরিডিকশন ইজ ওয়াইডার দ্যান সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে হাইকোর্টের কিন্তু রুট জুরিডিকশনটা ওয়াইডার সুপ্রিম কোর্টের থেকে। খুব গুরুত্বপূর্ণ, এটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি অন্য একটি ভিডিওতে তোমাদের রিটগুলো নিয়ে ডিসকাশন করে দেব। দেখো এখন নেক্সট কোয়েশ্চেন কি আছে, শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কন্টেনিং অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল এটি কত নাম্বার শিডিউলে আছে বা কত নাম্বার তফসিলিতে আছে? দেখো কি কি আছে, 7th শিডিউল, 10th শিডিউল, 11th শিডিউল, 8th শিডিউল। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে 10th শিডিউল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 10th শিডিউল। 10th শিডিউল অ্যান্টি ডিফেকশন ল, এটি 52 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1985 কিন্তু এই শিডিউলের অন্তর্গত হয়। তারপরে 7th শিডিউলে কি আছে বলো? 7th শিডিউলে আছে ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার কী রকম ডিভিশন অফ পাওয়ার? তোমার আমাদের ভারতের সমস্ত বিষয়গুলি 3টি ভাগে ভাগ করা হয়েছে, 3টি লিস্টের অন্তর্গত করা হয়েছে। কি কি? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। যেখানে ইউনিয়ন লিস্ট মানে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার, স্টেট লিস্ট সেখানে রাজ্য সরকারের হাতে পাওয়ার, আর কনকারেন্ট লিস্ট হচ্ছে যৌথ, যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনের হাতেই ক্ষমতা থাকে। এটি আছে কত নম্বর শিডিউলে বলো? এটি আছে 7th শিডিউলে। তারপর 10th শিডিউলে কি? 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল। 11th শিডিউলে কি আছে? 11th শিডিউলে পঞ্চায়েতি রাজ। আর 8th শিডিউলে কি আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 8th শিডিউলে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বর্তমানে 22টি আমাদের ভারতীয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে 8th শিডিউলের অন্তর্গত। ঠিক আছে, তাহলে 10 নম্বর শিডিউলে আছে অ্যান্টি ডিফেকশন ল, যেটি 1985-এ এই শিডিউলের অন্তর্ভুক্ত হয়। দেখো এই যে 10th শিডিউল কন্টেনিং দ্য অ্যান্টি ডিফেকশন ল was inserted into the Constitution by 52 Amendment Act 1985. It lays down the process by which legislators may be disqualified or ground of defection. ঠিক আছে, এটি কি? দল ত্যাগ বিরোধী আইন। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ওয়ার্ডস সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যাডেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? বলছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি এই 3টি শব্দ আমাদের যে প্রিয়াম্বলের অন্তর্ভুক্ত হয় সেটি কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি ভারতের প্রিয়াম্বলে বা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়? দেখো অপশনগুলি কি কি আছে, 21st অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট আর 56th অ্যামেন্ডমেন্ট। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলো? সঠিক উত্তর হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট। সঠিক উত্তর হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট। 1976-এর 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি এই 3টি শব্দ আমাদের প্রস্তাবনা বা প্রিয়াম্বলের অন্তর্ভুক্ত হয়। 21st অ্যামেন্ডমেন্টে কি হয়? 21st অ্যামেন্ডমেন্টে 1967-এ সিন্ধি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু যুক্ত হয়। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে 8th শিডিউলের অন্তর্ভুক্ত হয়। 44th অ্যামেন্ডমেন্ট জানো তোমরা, 1978 সেখানে রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে লিগাল রাইট করা হয়। আর 42 অ্যামেন্ডমেন্টকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন। তো এই প্রশ্নটা খুব দেখা যায় পরীক্ষাতে, কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? তাহলে কোন সংবিধান সংশোধনী? 42। কবে হয়েছে? 1976। ঠিক আছে,
দেখো এই যে 42তম সংবিধান সংশোধনী, দ্য প্রিয়েম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স টিল ডেট বাই দ্য 42 অ্যামেন্ডমেন্ট in 1976. It added 3 new words, socialist, secular and integrity. ঠিক আছে, এই যে দেখো 42 অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক? বলছে রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন? দেখো অপশান কি কি আছে, সিডি দেশমুখ, অবসবর্ন স্মিথ, বিজি তিলক, জিকে গোখলে। আচ্ছা এটি কবে হয়? 1935, তাই তো? 1935 কলকাতাতে এস্টাবলিশ হয়। 1937 ট্রান্সফার হয় কলকাতা থেকে মুম্বাই, এর হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাই ট্রান্সফার হয় 1937। আর 1949 এটি কিন্তু ন্যাশনালাইজড হয়। ঠিক আছে, তাহলে যখন প্রথম আরবিআই এস্টাবলিশ হয় তখন তার ফার্স্ট গভর্নর কে ছিলেন? ফার্স্ট গভর্নর ছিলেন অবসবর্ন স্মিথ। ফার্স্ট গভর্নর ছিলেন অবসবর্ন স্মিথ। আর প্রথম ভারতীয় হিসেবে গভর্নর পদে নিযুক্ত হন কিন্তু সিডি দেশমুখ। প্রথম ভারতীয় যিনি আরবিআইয়ের গভর্নর পদে নিযুক্ত হন তিনি হলেন সিডি দেশমুখ। দেখো এই যে অবসবর্ন স্মিথ, অবসবর্ন স্মিথ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ দ্য আরবিআই টিল কবে থেকে? 1935 থেকে 1937 পর্যন্ত। আর সিডি দেশমুখ তিনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। কবে হয়? 1943 থেকে 1945 পর্যন্ত কিন্তু তিনি কর্মরত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, সেবি রিজার্ভ স্ট্যাটুইটারি পাওয়ার্স ইন হুইচ ইয়ার? বলছে সেবি স্ট্যাটুইটারি পাওয়ার, সেবি স্ট্যাটুইটারি পাওয়ার কবে লাভ করে বা সংবিধানবিদ্ধ? স্ট্যাটুইটারি পাওয়ার মানে সংবিধানবিদ্ধ হয় কত সালে? অপশন কি কি আছে দেখো, 1988, 1992, 1990, 1982। আচ্ছা সেবি কত সালে এস্টাবলিশ হয়? সেবি এস্টাবলিশ হয় 1988-এ, তাই তো? সেবি এস্টাবলিশ হয় 1988-এ। আর স্ট্যাটুইটারি ক্ষমতা লাভ করে 1992-তে। খুব গুরুত্বপূর্ণ, স্ট্যাটুইটারি ক্ষমতা লাভ করে 1992-তে। দেখো এই যে 1992 30শে জানুয়ারি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশ অ্যাজ আ নন স্ট্যাটুইটারি এক্সিকিউটিভ বডি ইন 1988। তাহলে এস্টাবলিশ কবে হয়? 1988-এ। ইট ওয়াজ গিভেন স্ট্যাটুইটারি পাওয়ার থ্রো সেবি অ্যাক্ট 1992, 30 জানুয়ারি 1992 রেগুলেট ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া। তাহলে সেবি কি রেগুলেট করে? সেবি কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেট, যে সিকিউরিটিস, বন্ডস, এগুলো কিন্তু কে রেগুলেট করে? সেবি রেগুলেট করে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, অপটিক্যাল ফেনোমেনন বিহাইন্ড ফরমেশন অফ রেনবো। তো রেনবো বা রামধনু যে গঠিত হয় সেটি আলোর কোন ঘটনার জন্য গঠিত হয়? কি কি অপশান আছে দেখো, ডিসপারশন অ্যান্ড রিফ্লেকশন, তারপরে ডিসপারশন, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন। অ্যাকচুয়ালি আলোতে যে আলোর ফলে বৃষ্টির ফোঁটার উপর আলো পড়ে, সূর্যের আলো পড়ে যে রামধনু গঠিত হয়, সাদা আলো যে 7টি বর্ণে ভেঙে যায়, সেই ঘটনাটি ঘটে ডিসপারশন, রিফ্লেকশন, ঠিক আছে, বিচ্ছুরণ এবং প্রতিফলনের জন্য। দেখো ডিসপারশন এবং রিফ্লেকশন, রেইনবো ইজ কজড বাই ডিসপারশন, রিফ্লেকশন এবং ইন্টারনাল রিফ্লেকশন অফ সানলাইট। রিফ্লেকশানও কিন্তু ঘটে। আর কি? ইন্টারনাল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টাইনি ওয়াটার ড্রপলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার স্প্লিটিং হোয়াইট লাইট ইন্টু 7 স্পেকট্রাল কালার্স, কি ভিবজিওর। ঠিক আছে, সাদা আলো 7টি বর্ণে ভেঙে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ আয়োডিন লিডস টু। তো আমাদের যখন আয়োডিনের অভাব ঘটে খাদ্যে তখন কোন রোগ হয়? কি কি অপশান আছে দেখো, মিনামাটা, ইটাই, গলগণ্ড বা গয়টার, রিকেট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে গলগণ্ড বা গয়টার। সঠিক উত্তর হচ্ছে গলগণ্ড বা গয়টার রোগটি হয় এই আয়োডিনের অভাবে। খাদ্যে আয়োডিনের অভাব দেখা দিলে আমাদের গলগণ্ড বা গয়টার রোগ হয়, যেখানে থাইরয়েড গ্রন্থি আমাদের প্রপারভাবে ফাংশন করতে পারে না।
মিনামাটা রোগ হয় বলো, মিনামাটা রোগ হয় পারদের জন্য, মিনামাটা রোগ হয় পারদের জন্য। ইটাই ইটাই হয় ক্যাডমিয়াম, ইটাই ইটাই হয় ক্যাডমিয়াম। আর রিকেট রোগ হয় কি ভিটামিন ডি, রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে। তাহলে আয়োডিনের অভাবে কী রোগ হয়? গয়টার বা গলগণ্ড। দেখো এই যে গয়টার বা গলগণ্ড। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন ডায়েট কজেস গয়টার, কি সয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, কি হয়? থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়। এই যে মিনামাটা কজড বাই মার্কিউরি বা পারদ পয়জনিং, আর ইটাই ইটাই বাই ক্যাডমিয়াম পয়জনিং। আর রিকেট কি? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি? ভাস্কুলার টিস্যু ট্রান্সপোর্টিং ওয়াটার ইন প্ল্যান্টস। বলছে উদ্ভিদে জল পরিবহনকারী সংবহন কলা কোনটি? তো উদ্ভিদ যে তার মূলরোম থেকে, মূল দ্বারা মাটির থেকে জল শোষণ করে, সেটি কোন পদ্ধতির মাধ্যমে, কোন সংবহন কলার মাধ্যমে সেটি পাতায় পৌঁছায়? পাতায় কেন? কারণ পাতায় উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সেখানে জল একটি অপরিহার্য বস্তু। তো সেই কারণে কোন সংবহন কলা থেকে, মূলরোম থেকে পাতা পর্যন্ত উদ্ভিদের জল পৌঁছায়? কি হবে বলো? জাইলেম। জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ জল পরিবহন করে। সারা শরীরে উদ্ভিদ জল পরিবহন করে কার মাধ্যমে? জাইলেম কলার মাধ্যমে। আর এই ফ্লোয়েম কলার মাধ্যমে কি উদ্ভিদ যে পাতায় খাদ্যদ্রব্য প্রস্তুত করে গ্লুকোজ, সেটি কিন্তু ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ সারা শরীরে পৌঁছে দেয়। তাহলে সঠিক উত্তর কি হবে? জাইলেম। আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য, ফ্লোয়েম হচ্ছে খাদ্য আর জাইলেম হচ্ছে জল। দুইটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটি পরীক্ষায় আসার মতো। ফ্লোয়েম খাদ্য, অনেক সময় বলতে পারে খাদ্য পরিবহন করে কোন সংবহন কলার মাধ্যমে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে ফ্লোয়েম। আর জল পরিবহন করে কোন কলার মাধ্যমে, তখন উত্তর হয়ে যাবে কিন্তু জাইলেম। দেখো এই যে xylem is the complex plant vascular tissue responsible for transporting water and dissolved minerals upward from the roots to the leaf. মূলরোম থেকে পাতা পর্যন্ত পৌঁছে দেয় জল। ফ্লোয়েম টিস্যু ট্রান্সপোর্ট সিনথেসাইজড ফুড সুগার ফ্রম লিভস টু দ্য আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট। তাহলে ফ্লোয়েম কলা কী করে? ফ্লোয়েম কলা হচ্ছে লিভ থেকে, মানে পাতা থেকে গাছের আরও অন্যান্য অংশে খাদ্যদ্রব্য ছড়িয়ে দেয়। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হাইয়েস্ট মিলিটারি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। বলছে ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার কোনটি? সামরিক বীরত্বে যে পুরস্কার দেওয়া হয় সেটি সর্বোচ্চ কোনটি ভারতবর্ষে? কী কী অপশন আছে দেখো? পরমবীর চক্র, মহাবীর অ্যাওয়ার্ড, ভারতরত্ন আর পদ্মশ্রী। তাহলে সামরিক দিক থেকে সর্বোচ্চ বীরত্বের সম্মানটা কিন্তু পরমবীর চক্র। ঠিক আছে, পরমবীর চক্র হলো ভারতবর্ষের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। আর ভারতরত্ন হলো ভারতীয় নাগরিকদের দেওয়া হয়, যেটি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। কিন্তু সামরিক দিক থেকে বীরত্বের পুরস্কার কিন্তু পরমবীর চক্র। ঠিক আছে, দেখো এই যে পরমবীর চক্র ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট ওয়ার টাইম মিলিটারি গ্যালান্ট্রি ডেকোরেশন অ্যাওয়ার্ডেড ফর displaying supreme courage and bravery in the presence of the enemy. মেজর সোমনাথ শর্মা was the first recipient. তাহলে কে প্রথম পেয়েছিলেন? মেজর সোমনাথ শর্মা, তিনি প্রথম পরমবীর চক্র পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যানুয়াল হর্নবিল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? বলছে অ্যানুয়াল হর্নবিল ফেস্টিভ্যাল সেটি ভারতবর্ষের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো হর্নবিল উৎসব বলো কোথায় অনুষ্ঠিত হয়? অপশন কী কী আছে? মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হলো নাগাল্যান্ড। সঠিক উত্তর নাগাল্যান্ড। হর্নবিল ফেস্টিভ্যালটি মেনলি কোথায় হয়? নাগাল্যান্ডে হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে খুবই দেখা যায় প্রশ্নটি। তাহলে নাগাল্যান্ডে হর্নবিল উৎসবটি পালিত হয়ে থাকে। আশা করছি তোমাদের কোয়েশ্চেনগুলি ভালো লেগেছে এবং তোমাদের মিসেলেনিয়াস এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। সম্পূর্ণ বিষয়টি আমি রিভিশন করে দিলাম, তোমাদের রিভিশনও আশা করি খুব ভালো হচ্ছে, তোমরা ভালো করে পড়ো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।